নীলাকে হাসতে দেখে সাদিদের ভ্রুজোড়া কুঁচকে গেল। সে চোখ বাঁকিয়ে প্রশ্ন করল, এই সমস্যা কি? এভাবে হাসছো কেন? আমি হাসির মতো কি বললাম? হাসার মতো কথাই তো। আপনি আমাকে আঘাত করতে পারবেন? বলে নীলা আবারও মিটমিটিয়ে হাসতে শুরু করল। সাদিদ এবার সম্পূর্ণ বিষয়টা বুঝে উঠতে পারল। সে নিজেও মনে মনে দুষ্টুমির ফোন দিয়ে আটল। ও তাও ঠিক, কিন্তু মেরে জান, আপনি ভুলে যাবেন না আমিও আপনার বর। আঘাত কি শুধু এভাবেই করা যায়? আমার কাছে তো আঘাতের ভিন্ন ভিন্ন সূত্র রয়েছে। বলেই সাদিদ ঠোঁট এড়িয়ে বাঁকা হাসল। নীলার ঠোঁটের হাসি এবার ফুরুত করে উবে গেল। সে দুষ্টু সাদিদের মতিগতি অনুমান করে আপন মনেই বিড়বিড় করল। বজ্জাত একটা। সাদিদ ঠোঁট কামড়ে হাসল। তার পাখিটা এতটা অবুঝ যে বিড়বিড়িয়ে কথাটা পর্যন্ত ঠিকঠাক বলতে পারে না। এতটা জোরে কেউ বিড়বিড়িয়ে বলে? সাদিদ হাসি চেপে গম্ভীর গলায় বলে উঠল, কি বললে? না মানে আমি আবার কি বলবো? গুড, কিছু না বলে উত্তম। না এবার শুরু করো, একটা কিছু যেন বাদ না থাকে। এসব করছেন কেন? মাত্র সকাল হয়েছে, এখন এতগুলো কিভাবে খাবো? শুধু মুখ খুলবে আর খেয়ে নেবে, ভেরি সিম্পল। সাদিদের হ্যাঁ এবং নীলার নায়ের মাঝে তর্ক বিতর্ক চলছে। এরই মধ্যে দরজা ধিরিম করে খুলে কেউ একজন হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করল। আচমকা এমন হওয়াতে সাদিদ নীলা দুইজনই দরজার দিকে তাকালো। শান্ত ছলো ছলো চোখে নীলার মুখপানে তাকিয়ে রয়েছে। অন্যদিন হলে সে সাদিদের সামনে ইতস্তত বোধ করে, কিন্তু আজকে সাদিদের সামনেই নীলাকে গিয়ে জাপটে ধরল। নীলার চোখ জোড়াও ভিজে গেছে। বান্দরনি, তুই তো সত্যি একটা বান্দরনি। ভুল করে আমার এত সুদর্শন জিজুটা তোর জালে ফেসে গিয়েছে। তোর জন্য তো জঙ্গলের বানর রাজের প্রয়োজন ছিল। শান্ত কান্না গলায় নীলার বিরুদ্ধে অভিযোগ করছে। নীলা অন্য সময়ের মতো আজ তার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করল না, বরং মন দিয়ে তার এই অহেতুক কথাবার্তাগুলো শ্রবণ করল। এই আজাইরা প্যাচালগুলোতে যে কতটা যত্ন এবং ভালোবাসা লুকায়িত সেটা নীলাকে কেউ বলে দিতে হবে না। শান্তর পেছন পেছন তানভীর রুমে প্রবেশ করল। মুখে তার চাপা হাসি। তানভীরকে লক্ষ্য করে শান্ত এবার ক্ষেপে উঠল। জিজু, জলদি এই ছেলেটাকে এই রুম থেকে বের করুন। কেন আমি কেন বের হব? তোর সমস্যা হলে তুই বের হ। আমি আমার বেষ্টুর কাছে এসেছি, তাই আপনি বের হন। তাহলে আমি আমার বোন প্লাস ভাবির কাছে এসেছি। দেখুন, আমার মেজাজ খারাপের আগেই ভালোই ভালোই বের হয়ে যান, নতুবা কি করব আমি নিজেও জানি না। তোর মেজাজ কোন কালে ভালো থাকে? হ্যাঁ, আপনি আপনি একটা অসহ্যকর লোক। আরে থাম, দুইটা এমন করে লেগেছিস কেন? জিজু, আমি লাগিনি, আপনার এই অসহ্যকর বন্ধুরা যত সব লাগিয়েছে। তোর মুখের চটাংশটা কি বলে দিচ্ছে কে কতটা লাগাচ্ছে? শান্ত গাল ফুলালো। নীলা নিঃশব্দে মিটমিটিয়ে হাসছে। বলা চলে ফ্রিতে একটা বিনোদন উপভোগ করছে। অনেকদিন পর প্রিয় মানুষগুলোর এমন খুনসুটি দেখতে নীলার মন্দ লাগছে না, বরং সে বেশ মজাই পাচ্ছে। শান্তকে সিরিয়াসভাবে রাগ করতে দেখে তানভীর এবার কিছুটা নিবল। সে রাগ ভাঙানোর স্বরে বলল, এমন করে মুখ লটকাস কেন? তোরে সারপ্রাইজ দিবার চাইছিলাম, তাই তো বলি নাই। এমন সারপ্রাইজ আমার দরকার নেই। তোর লাগে কি তা নীলা আবারও নিখোঁজ হইব? আর আমি আবারও তোরে না কইয়া সারপ্রাইজ দিব? তুই কি এইটাই চাস? শুনছস সাদি, এই ডেঞ্জারাস মায়া কি কয়? তোর বউরে আবারও হারাই যাওয়া লাগে কইতাছে। আমি কিন্তু এবার আপনার মাথা ফাটিয়ে দিব। সর্বনাশ, মায়া দেখি বিয়ার আগেই জামাই খুন করবার লাগছে। চুপ। সাদিদের জোরালো ধমকে দুই টম অ্যান্ড জেরি নিজেদের তর্ক বিতর্ক বন্ধ করল। সাদিদ রাগী স্বরেই অশান্ত গলায় বলল, কি হয়েছে আমাকে ঠিক বলবি? জিজু, এই অসহ্য। আবারও ঝগড়া? ওকে সরি। এই তানভীর নামক ছেলেটার সাথে গত রাতেও আমার কথা হয়েছে। ইনফ্যাক্ট যেদিন আপনারা নীলকে খুঁজে পেয়েছেন সেদিনও। কিন্তু এই না মানে এই ছেলেটা আমাকে কিছু বলেনি। আজ সকালে ঘুম থেকে ওঠার পর বলে কিনা বাইরে আসো। আমিও বিনা বাক্যে বাসার নিচে আসলাম এবং আমাকে নিয়ে সোজা আপনাদের এখানে চলে আসলো। রাস্তায় আমি কতবার জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছি, কিন্তু সে আমাকে একবারও বলেনি। এখানে এসে জানতে পারলাম নীলকে আপনারা নিয়ে এসেছেন।
কথাটুকু বলেই শান্তর চোখ জোড়া আবারও ঝাপসা হয়ে গেল। সে নীলাকে জড়িয়ে ধরে অভিমান ভরা কণ্ঠে আবারও বলল, আপনি বলুন, এমনটা কি আপনার বন্ধুর করা ঠিক হয়েছে? সাদিদ কিছু বলল না, শুধু মুচকি হাসল। তানভীর রসিকতার স্বরে বলে উঠল, এক্কেবারে ঠিক হয়েছে। আমার কাছে আবারও সুযোগ আসলে আমি এমনটাই করব। শান্ত তার দিকে অশ্রুসিক্ত চোখ জোড়া রাঙিয়ে তাকাতেই সে ঠোঁট বাঁকিয়ে চুমু দেখালো। এবার শান্ত লজ্জায় রক্তিম হলো, আর চোখে একবার সাদিদের দিকে তাকাতেই দেখল সে ফোনে ব্যস্ত। বিষয়টা ইচ্ছে করেই হোক আর অন্য কিছু, সাদিদকে না তাকাতে দেখে যেন শান্ত স্বস্তির নিঃশ্বাস ফেলল, নতুবা লজ্জায় জড়সড় হয়ে যেত। অপরদিকে সাদিদের ঠোঁটের কোণে হাসির রেখা, কিন্তু উপর দিয়ে সে পুরোপুরি নির্বিকার। তানভীর শান্তর হাসি মুখখানা দেখে নিজেও নিঃশব্দে হাসল। অতঃপর তার কাছে এসে খাটে বসল। তার কাঁধে থুতনি রাখতেই শান্ত নিচু স্বরে বলে উঠল, এসব কি হচ্ছে? চুপ থাক অভদ্র মহিলা, সবসময় ঝামেলা করস। শান্তর কর্ণকুহরে কথাটা পৌঁছাতেই সে তানভীরের পেটে খোঁচা দিল। আহ, এই তোর হাত কি লোহা নাকি? হ্যাঁ, মায়াগো হাত তো শুনছি নরম থাকে, তোরটা এমন শক্ত কেন? যেমন মানুষ তেমন হাত। কি তুই আমার এই ইনসাল্ট করে কথা কস? বেশ করেছি, আরো বলবো। তানভীর রাখতে গিয়ে কি মনে করে আর রেগে গেল না, বরং ঠোঁট এলিয়ে হেসে বলল, আচ্ছা যা, বেশ করেছিস, এখনকার মতো রেহে পেয়ে গেলি। কারণটা জানবি না? কি কারণ? তানভীর নীলার দিকে এক পলক তাকিয়ে ঘাড় বাঁকিয়ে সাদিদের দিকেও তাকালো। অতঃপর নিচু স্বরে শান্তর কানে কানে বলে উঠল, খালামুনি যে হচ্ছিস তাই মাফ করে দিলাম। কি? শান্ত প্রশ্নবোধক চাহনিতে তানভীরের দিকে তাকাতেই সে মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালো। শান্ত এবার নীলার আপাদমস্তক ভালোভাবে লক্ষ্য করল এবং পেটের ভাগটা দেখেই সে ঠোঁট এলিয়ে হাসল। নীলাকে আবারও জাপটে ধরল, কিন্তু এবার বেশ সতর্কতার সাথে। এতক্ষণ তো জানা ছিল না এই কথা। তানভীর গলার কলার টেনে ঠিক করতে করতে বলল, তাহলে এখন কি? এতক্ষণের বকবকানির জন্য আমার পা ধরে মাপ চা। শান্ত ক্ষেপে পাশ থেকে পানের জগটা নিয়েই তানভীরের পেছনে দৌড় লাগালো। আজকে সে নির্ঘাত এই ছেলের পাঠা পাতাবে। নীলা শব্দ করে খিলখিল হাসছে। সাদিদ বুকে হাত বেঁধে তার প্রিয়তমার মুখের হাসি পর্যবেক্ষণ করছে, আর তাতেই যেন সাদিদের বুকটা প্রশান্তিতে ভরে উঠেছে। তানহা রাগে অস্থির হয়ে ফোনটা সজোরে মেঝেতে আঘাত করল। সে মাথা চেপে ধরেছে, শরীরের রক্ত যেন টকবক করছে। একে তো তারা কেউ ফোন রিসিভ করছে না, দ্বিতীয়ত সাদিদ আবারও বিয়ের জন্য নাকচ করেছে। সে ভেবেছিল সাদিদের চোখে নীলাকে খারাপ প্রমাণিত করতে পারলেই সাদিদ তার হবে, আর সেই অনুযায়ী সব প্ল্যানও করেছে। কিন্তু দিন শেষে ফলাফল শূন্য। সাদিদ এখনও সেই নীলাতেই মত্ত। সে বুঝে পায় না ওই একটুখানি মেয়ে সাদিদের চোখে কি এমন পট্টি পরিয়েছে যে সে অন্য কোনো দিক তাকাতেই চায় না। ড্যামিট, সবগুলো কি মরেছে নাকি? ফোন তোলে না কি জন্য? তানহা রাগে আবারও রুমে একটা তাণ্ডব চালালো। মেয়ের কাণ্ডে হেনা চৌধুরী মাথায় হাত চেপে ধরেছে, কিন্তু করার কিছুই নেই। সাদিদের থেকে বরাবরের মতো না উত্তর পেয়ে ঘরেই এই মেয়ে যত সব কাণ্ড ঘটায়। কিন্তু তিনি কি করবেন? কোনো ছেলেকে কি জোর করে বিয়ের জন্য রাজি করানো যায়? তাও যদি আবার সাদিদের মতো ঘাড় তেরা ছেলে হয়, তাহলে তো কথাই নেই। তার নাকে হ্যাঁতে রূপান্তর করা চারটিখানি কথা নয়। হঠাৎই ওনার ফোনে শায়লা রহমানের কল এলো। সাদিদ এতদিন পর বাড়িতে ফিরেছে সেটা জানতে পেরেই খুশির ঠেলায় তিনি শায়লা রহমানকে আর কিছু বলতে দিলেন না। মেয়ের মেজাজ ঠান্ডা করতে কল কেটে দ্রুত গিয়ে দরজায় ধাক্কা দিলেন। মা তানহা, দরজা খোল মা। আম্মু যাও তো এখান থেকে, বিরক্ত করবে না, আমার মেজাজ প্রচণ্ড খারাপ। একবারটা খোল মা, তোর মেজাজ একেবারে ফুরফুরে হয়ে যাবে। মেয়েকে এবারও দরজা খুলতে না দেখে তিনি হাসি মুখে বলে উঠলেন, তোর মামি ফোন দিয়েছিল, জানিস কি বলেছে? শাদি এসেছে মা, তোর শাদি এসেছে। তানহার কানে কথাটা পৌঁছাতেই সে ঝড়ের বেগে দরজা খুলে দিল। কি বললে মা? আবার বলো। হ্যাঁ রে মা, শাদি এসেছে। এতদিন তো এত বলে কয়েও বাড়িতে আনা যায়নি, আজ যখন এসেই পড়েছে, তুই কি রাগের মাথায় সুযোগটা হাতছাড়া করবি বল? তানহা হেনা চৌধুরীর গালে চুমু দিয়ে হাসি মুখে বাসা থেকে বেরিয়ে যেতে যেতে বলে উঠল, না মা, একেবারেই না। এই সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করব না। প্রয়োজন পড়লে শাদির সাথে আঠার মতো লেগে থাকবো, তারপরও তাকে এবার ছাড়ছি না।
মেয়ের হাসি মুখখানা দেখে হেনা চৌধুরীর মুখেও হাসি ফুটল। বড্ড আদরের মেয়ে তার। মেজাজটা চওড়া হলেও সন্তানকে তো ফেলে দিতে পারবেন না, তাই আদরেই সবসময় তাকে মানিয়ে চলার চেষ্টা করে। পদ্মালয়ের ডাইনিং রুমে সবাই ব্রেকফাস্টের জন্য বসেছে। তাদের সাথে শান্ত তানভীরও জয়েন করেছে। বড়দের নজরে সেটি আড়াল হলো না। তারা সবাই কিছু বলতো না, বরং হাসি মুখেই তাদের সাথে কথা বলেছে। তারা যেন সকলেই নীলার প্রতি কৃতজ্ঞ। তার আসার পর থেকে শুধু একটার পর একটা খুশি লেগেই রয়েছে। হাসিবুর রহমান তানভীরের সাথে বরাবরই বন্ধুর মতন, তাই এবারও খানিকটা রসিকতার স্বরে বলে উঠল, তাহলে দুষ্টু পুত্র বিয়ে শাদী এবার বোধ হয় ভাগ্যে জুটবে। হ্যাঁ বাবা, তুমি বললে এখনই বিয়ে, এখনই নাতি নাতনি হাজির। বলে সে ঠোঁট এলিয়ে হাসল। হাসিবুর রহমান অন্য সময় 2-3 কথা বললেও এবার পুরোপুরি চুপসে গেলেন। বেআইন সহ তার ছেলের বউরা এখানে উপস্থিত, তার মধ্যে এই দুষ্ট ছেলেটার কি এসব না বললেই নয়। তিনি সবার অগোচরে তানভীরকে চোখ রাঙিয়ে শাসালো। তানভীর যেন তাতে আরও মজা পেল। সে শান্তর কানে কানে ফিসফিসিয়ে বলে উঠল, দেখো দেখো তোমার শ্বশুরমশাই কি বলে। শান্ত আর চোখে একবার হাসিবুর রহমানকে দেখে তানভীরের পায়ে টেবিলের নিচে দিয়ে জুতা পিষল। ছেলেটার তো লজ্জা নেই, সে এবার তাকেও সবার সামনে নির্লজ্জ বানিয়ে ফেলছে। তানভীর ভ্রুজোড়া কুঁচকে ঘাড় বাঁকিয়ে শান্তর দিকে তাকালো। কয়েক মুহূর্ত অতিবাহিত করে শান্তর সকল চিন্তা চেতনাকে জলে ভাসিয়ে দিয়ে এই ছেলে তাকেও জুতো দিয়ে পিষে দিল। শান্তর মুখ থেকে চিৎকার বেরিয়ে এসেছে। সে ড্যাব ড্যাব করে পাশে বসা ব্যক্তিটির দিকে তাকিয়ে রয়েছে। তার মৃদু চিৎকারে টেবিলে উপস্থিত সবাই তার দিকে দৃষ্টি নিক্ষেপ করল। কিন্তু এসবের মধ্যে তানভীর একেবারে শান্ত। সে নিজের মনে খেয়ে যাচ্ছে। কি হয়েছে মা? না মানে এমনি। শান্ত তানভীরের দিকে রাগী কটমট চাহনি নিক্ষেপ করে খাওয়াতে মনোযোগ দিল। সবাইকে এইরকমভাবে একসাথে পেয়ে নীলার মনটাও আজ ভীষণ হাসি খুশি। সাদিদ সবটাই পরখ করছে এবং তার ঠোঁটের কোণেও হাসি ঝুলছে। তখনই কলিং বেল বাজতে একজন সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দিল এবং তানহা হুড়মুড়িয়ে ঘরে প্রবেশ করল। সাদিদ ঘাড় বাঁকিয়ে তানহাকে দেখে হাসল। খুব সূক্ষ্মভাবে পরখ করলে দেখা যাবে সেটা ভীষণ রহস্য ঘেরা তির্যক হাসির রেখা। সাদিদ টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। তানহার এতদিন পর সাদিদকে দেখে আর হুঁশ নেই। সে দৌড়ে এসে তাকে জাপটে ধরতেই শেষ মুহূর্তে সাদিদ সরে দাঁড়ালো, যার দরুন তানহা আশাহত হলো। কিন্তু সাদিদ বেশ হাসি মুখেই বলে উঠল, সত্যি বলছিস সাদি? তুই সত্যি আমার সাথে দেখা করতে যেতে? মিথ্যা হবে কেন? আর তোর সাথে কি আমার রসিকতা সম্পর্ক নাকি? সাদিদের এমন হাসি খুশি ভাব দেখে তানহা বড্ড খুশি হলো। যাক, দেরি হলেও যে অবশেষে নীলার ভূত তার মাথা থেকে নেমেছে, এটাই অনেক। সাদিদ এবার গলা উঁচিয়ে সার্ভেন্ট মারুফাকে ডাকল। জি স্যার। দ্রুত স্যানিটাইজার আর গ্লাভস নিয়ে এসো। ওকে স্যার। মিনিট খানেকের মধ্যেই সার্ভেন্ট এসে সাদিদকে সেগুলো দিয়ে দিল। সে প্রথমে হ্যান্ড স্যানিটাইজেশন শেষে গ্লাভস পরে নিল। তানহার আগমনে আর সাদিদের গলা শুনে সবাই এবার অর্ধেক খাওয়া রেখেই লিভিং রুমে উপস্থিত হলো। সবার মাঝে নীলাকে দেখে তানহার কলিজার পানি শুকিয়ে যাবার উপক্রম। তবে কি তার সব আশা এবারও বিফলে যাবে? তার উত্তর পেতে খুব বেশি দেরি হলো না। তানহার ধারণাকে সম্পূর্ণ সঠিক প্রমাণ করে সাদিদ তার গালে সজোরে থাপ্পড় বসালো। থাপ্পড়ের আওয়াজ এতটাই বেশি ছিল যে নীলাসহ উপস্থিত সবাই কেঁপে উঠল। সাদিদের রাগ শুধুমাত্র একটাতেই ক্ষান্ত হলো। সে তানহাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে পরপর 2 গালে সমানে সমানে 4টা থাপ্পড় বসালো। পুরুষ দীপ্ত এমন বলিষ্ঠ শরীরের হাতের থাপ্পড়ে তানহার ঠোঁটের কোণ কেটে গেছে। 2 গালে লালচে হয়ে আঙুলের দাগ ফুটে উঠেছে। ফর্সা মুখে এমন লালচে দাগ দেখলে যে কোনো মানুষের হয়তো মায়া হবে, কিন্তু সাদিদের বিন্দুমাত্র মায়া হলো না। কোনো পূর্ব সম্পর্কের জের ধরে সে এই অপরাধীকে মাফ করল না। সাদিদ এমন অবস্থাতেই তানহার গাল চেপে ধরল, এতটাই জোরে যে আঙুল বোধহয় গাল ভেদ করে ভেতরে প্রবেশ করবে। এতক্ষণ সবাই দূরে দাঁড়িয়ে থাকলেও শাহেদ এবার এগিয়ে আসলো। সাদিদের হাত থেকে তানহাকে ছুটানোর চেষ্টা করে বলল, না ভাইয়া, আজ তুমি আমাকে বাধা দিও না। এই অসভ্য মেয়ের কাছে সাহায্য করার সুযোগ দাও আমাকে। আর তুই, তোর কলিজা কত বড় সেটা আমি দেখব। কত বড় কলিজা হয়ে তুই আমার জানের উপর নজর দিস। আমি তোকে ভালোবাসি সাদি, ভীষণ ভালোবাসি। তানহার মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না, কেননা সাদিদ এতটাই জোরে চেপে ধরেছে যে মুখ নাড়ানো কষ্টকর। কিন্তু সাদিদ তারপরও তাকে ছাড়ল না। রাগ যে তার কোনোভাবেই কমার নয়। ভালোবাসিস?
ভালোবাসা বাই ফুট। ভালোবাসার মধ্যে বুঝে এতটাই স্বার্থপরতা থাকে। নিজের স্বার্থের জন্য তুই আমার প্রাণ পাখিটাকে এতটা কষ্ট দিয়েছিস। এমনকি শুধু তাকে নয়, আমার অনাগত সন্তানকেও তুই তোর স্বার্থের জন্য ছেড়ে দিসনি। সাদিদ ধাক্কা মেরে তানহাকে নিচে ফেলল। সে রাগে ফুসফুস করছে। উপস্থিত সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সাদিদ যে পরিমাণ রেগে আছে না জানি কি থেকে কি করে ফেলে। নীলারও ভয় করছে, কিন্তু সে চায় না রাগের মাথায় সাদিদ কোনো ভুল করে ফেলুক। তাই সে ধীর পায়ে সাদিদের পেছনে গিয়ে দাঁড়ালো। সাদিদ অসতর্কতা বশত রেগে পেছনে তেড়ে আসতে নিলেই নীলার তাতে পড়ে যাওয়ার উপক্রম হলো। সাদিদ মুহূর্তেই তাকে জাপটে নিজের সাথে আগলে নিল। গালে হাত রেখে অস্থির কণ্ঠে বলে উঠল, পাখি, এই ঠিক আছো তুমি? পাগল হলে নাকি? এখানে আসছো কেন? আমি পুরোপুরি ঠিক আছি, কিন্তু আপনি এরকম পাগলামি শুরু করেছেন কেন? নীলা ঠিক আছে জেনে সাদিদ স্বস্তির নিঃশ্বাস ফেলল। সবার সামনেই বুকে আগলে নিয়ে কপালে আলতো করে ভালোবাসার উষ্ণ পরশ এঁকে দিল। অতঃপর গালে হাত রেখে আদুরে গলায় বলল, এখানে আর আসবে না। ভাবিমনি, ওকে এখান থেকে নিয়ে যাও প্লিজ। নিধি সাদিদের কথায় এগিয়ে আসতেই নীলা বাধা দিল। না আপনি, আমি যাব না। দেখো উনি কেমন পাগলামি শুরু করেছে, ওনাকে থামতে বলো। পাখি। সাদিদ জোরে ধমকে উঠল। নীলা ছলছল চোখে তার দিকে তাকাতেই সে মাথা নুইয়ে দীর্ঘশ্বাস ফেলল। না, এই মেয়েটা তাকে কোনো কিছুই শান্তি মতো করতে দিবে না। সে এগিয়ে এসে নীলাকে আগলে নিল। তাকে বুকে জড়িয়ে নিয়েই তানহার উদ্দেশ্যে বলল, আমি এখানে সেখানে আমার পাখিটাকে তন্ন তন্ন করে খুঁজেছি। কোথায় গেলে আর একটু সন্ধান পাওয়া যাবে সে আশা আমি চাতকের মতো গলির অলিতে গলিতে ঘুরেছি। অথচ আমার পাখি কিনা তোর আস্তানায় বন্দী ছিল। শত্রু নিজের এতটা কাছে থেকেও ভালো মানুষের রূপ ধরেছে, আর আমি কিনা তাকে চিনতেই পারলাম না। এজন্যই বলা হয়, যুগে যুগে ছলনার আশ্রয়ে যারা পিঠে ছুরি আঘাত করেছে তার মধ্যে আপন মানুষের হাতই বেশি। তুই আবারও আমার সামনে ইতিহাস রচনা করলি, না আবারও। সাদিদের গলা ধরে এসেছে। সে নিচু হয়ে নীলার মুখপানে তাকিয়ে তাকে দুই হাতের বাঁধনে আবদ্ধ করে মাথায় চুমু দিয়ে আবারও তানহার দিকে তাকালো। রক্ত লাল চোখে আবারও বলে উঠল, তুই যদি ওর পরিবর্তে আমাকে মারাত্মকভাবে জখম করতি, তাহলে বোধহয় সম্পর্কের দোহায় আমি তোকে ছেড়ে দিতাম। কিন্তু তুই যার শরীরে আঘাত করেছিস, তার শরীরের একটা আঘাত আমার শরীরে সেটা কত গুণ বাড়িয়ে ক্ষত সৃষ্টি করেছে। তার এক ফোঁটা চোখের জল আমার কাছে বিষাক্ত জলের থেকেও বেশি তীব্র কষ্ট অনুভব করায়। আর তাকেই তুই এতটা মাস ধরে কষ্ট দিয়ে এসছিস, তাহলে তোকে আমি কীভাবে ক্ষমা করব? তুই ক্ষমা পাবি না। এমনকি তোর সাথে জড়িত প্রত্যেকটা সদস্যকে সাদিদ গুনে গুনে তার প্রাণ পাখির কষ্টের ভাগ ফিরিয়ে দেবে। সাদিদ কোনো কালেই মেয়েদের গায়ে হাত তোলার পক্ষপাত করে না। সে নিজেও এটা মেনে চলে এসেছে। কিন্তু আজ তানহা তার ধৈর্যের বাহিরে অবস্থান করছে, তাই সে বাধ্য হয়ে তার গায়ে হাত তুলেছে। কিন্তু নীলার জন্য শরীরের রাগটা পুরোপুরি দমাতে পারেনি। অবশেষে তানহাকে নীলার অপহরণের দায় আইনের হাতে তুলে দেওয়া হয়েছে। নিজের লোক বলে সবার কিছুটা মন খারাপ হলেও সেটা চাপা পড়লেন। কেননা অন্যায়ের ক্ষেত্রে সবাই সমান, যেখানে কোনো আপন পর নেই। যে অন্যায় করেছে তাকে শাস্তি পেতেই হবে। তাই তানহার পরিবারের লোকজন ঝামেলা করলেও সাদিদ সেসবে পাত্তা দেয়নি। সাফ সাফ বলে দিয়েছে সম্পর্কের দোহাই দিয়ে তাকে আটকানো যাবে না। যার গায়ে ওনাদের মেয়ে আঁচড় কেটেছে তার ক্ষেত্রে সাদিদ কোনোভাবেই অপরাধীকে ক্ষমার দৃষ্টিতে দেখতে পারবে না। তাই ওনাদের মেয়ের উপযুক্ত শাস্তি হবেই। সাদিদ নিজের রাগ নিয়েই উপরে উঠে গেল। এই মুহূর্তে নিজের রাগ কারো উপর খাটাতে চায় না, আর নিচে থাকলে রাগের বশে কারোর সাথে খারাপ আচরণ করেই ফেলবে। দিনের বেলাতেই রুম অন্ধকার করে সাদিদ মেঝেতে বসে বিছানায় হেলান দিয়ে দিয়েছে। পূর্ববর্তী দিনগুলোর কথা ভাবতেই সাদিদের রাগে রক্তটক বগিয়ে ওঠে। তার প্রাণ পাখিটা কতটা কষ্টে সে সকল দিনগুলো পার করেছে, অথচ সাদিদ তাকে উদ্ধার করতে পারেনি। নিজের উপরেই সাদিদের সবচেয়ে বেশি রাগ হয়। দরজা খুলে বাইরের আলো ভেতরে প্রবেশ করতেই সাদিদ মাথা উঁচিয়ে তাকালো। আধো আলো অন্ধকার রুমে নীলার অস্তিত্বটা বুঝতে সাদিদের বিন্দুমাত্র অসুবিধা হতো না। এতক্ষণের রাগ নিভে গিয়ে মুহূর্তেই সাদিদের মাথায় চিন্তারা এসে ভর করল। সে দ্রুত উঠে দাঁড়িয়ে নীলাকে দরজার সামনে থেকে এনে ব্যস্ত গলায় বলে উঠল, তুমি আবার উপরে কি জন্য এসছো? তোমাকে বারণ করেছিলাম না উপরে না আসতে? তারপর ওখানে এলে। আমাকে জ্বালিয়ে না খেলে বুঝি তোমার শান্তি হয় না?
নীলা যদিও জানে সাদিদ এই মুহূর্তে নিজেদের মধ্যে নেই, অতিরিক্ত রাগে এমন ঝাঁঝালো স্বরে বলছে, তারপরও কথাটা নীলার মনে কষ্ট দিয়েছে। সে মাথা নিচু করে ছলছল চোখ জোড়া লুকায়িত করার চেষ্টা চালালো। অতপর হাতের কফি মগটা পাশের টেবিলে রাখতে রাখতে বলে উঠল, আপনি ওপরে পর্যন্ত এগিয়ে দিয়েছে, মনে হয়েছে আপনার মাথা ব্যথা করছে, তাই কফি নিয়ে এলাম। আচ্ছা আমি যাই। নীলা আর দেরি করল না, কফি মগটা রেখে দ্রুত বেরিয়ে যেতে চাইল, কিন্তু সাদিদ দিল না। চোখের পলকেই দরজা লক করে নীলার মুখোমুখি হয়ে দাঁড়ালো। অভিমানিনীর যে বড্ড অভিমান জমেছে সাদিদ সেটা বুঝতে পারল। সাদিদ এগিয়ে এসে নীলার মুখোমুখি দাঁড়ালো। নীলার নিচু করা মুখটা উপরে তুলতে থুতনিতে হাত রাখলো। সাদিদ থুতনিতে ধরতেই নীলা চোখ বন্ধ করে ধরে নিয়েছে, আর বন্ধ চোখের অশ্রুকণাগুলো মুহূর্তেই গড়িয়ে পড়ে শুকনো গালগুলো ভিজিয়ে দিল। সাদিদের রাগ পড়ে গেল। সে নিঃশব্দে হেসে নীলার বন্ধ আঁখিতে ঠোঁট যুগল চেপে ধরল। ভীষণ আদরে শুষে নিল প্রিয়তমার অভিমানে জোরে পড়ানো না জল। অতপর মুখটা আজলা ভরে ধরে ডেকে উঠল, জান, চোখ খুলে তাকাবে না? নীলা চোখ বন্ধ রেখে মাথা নাড়িয়ে না করল। সেটা দেখে সাদিদ আবারও মৃদু হাসল। প্রিয়তমার রাগ ভাঙাতে সাদিদ উঠে পড়ে লাগলো। গালে চুমু দিয়ে আদর করলো, কপালে উষ্ণ পরশ দিল, নাকের ডগাও বাদ রাখলো না। নীলার অভিমান ধরে রাখতে পারল না, চোখগুলো নিচু স্বরে বলল, হয়েছে, আর আদর দেখাতে হবে না। অপরাধ করেন অথচ রাগ দেখাতে দেন না, এটা কেমন কথা? সাদিদ শব্দ করে হাসলো। এক হাতে নীলাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল, আর অপর হাতে টেবিলের উপর থেকে এক হাতে কফির মগটা নিয়ে বারান্দার দিকে এগিয়ে চলল। নীলাকে পেছন থেকে জড়িয়ে নিয়ে সাদিদ তার কাঁধে থুতনি রাখলো। তারপর নীলার দিকে কফি মগটা এগিয়ে দিয়ে বলল, যদিও প্রেগনেন্সিতে ক্যাফেইন খাওয়া ঠিক নয়, তবুও আমার সাথে একটুখানি খেয়ে নাও। নীলা তার কথায় হাসলো। অতপর মগটা সামনে থেকে সরিয়ে বলে উঠল, এটা আপনার জন্য এনেছি, আমি এখন খাবো না। একটু? একটুও না, কিছু খেতে ইচ্ছে হচ্ছে না। তবুও আমার সাথে একটুখানি। তোমার মিষ্টি ঠোঁটে স্পর্শ না পড়লে কফি পান সে ভাব যাবে না। নীলা ঘাড় বাঁকিয়ে তাকালো। কি খারাপ লোক, নিজের জন্য এতক্ষণ বলছিল, আর নীলা ভেবেছে তার জন্য বলছে। নীলা একটা ভেঙচি কাটলো, অতপর ঠেস দিয়ে বলল, মগে আপনার পরিমাণ 1 চামচ চিনি রয়েছে, আর সাথে পাউডার মিল্ক। পানসে হবার নো চান্স। বললাম তো পানসে হয়েছে, নতুবা টেস্ট করে দেখো। নিরীহ নীলা এবার সত্যি মগে চুমুক দিল। না, সবকিছু ঠিকই আছে। সাদিদের দিকে তাকাতেই সে চোখ টিপ দিল। অতপর মগে চুমুক দিয়ে রাশ ভারী স্বরে বলে উঠল, পাখি, তোমার ঠোঁটে কি পার্মানেন্ট কোনো টেস্টিং কিট আছে? মানে যখন ইচ্ছে তখনই মিষ্টি সারে টেস্ট নিতাম আর কি। অসভ্য একটা। নীলা সাদিদের বাহুতে কিল বসালো। সাদিদের তাতে হেলদোল নেই। সে আবারও কফি মগে চুমুক দিয়ে নীলার উদ্দেশ্যে বলল, আর এই অসভ্যটাই তোমার বর, এমনকি তোমার গর্ভের সন্তানের বাবা। নীলা এমন কথায় ভীষণ লজ্জা পেল। এই সাদিদটা বড্ড ঠোঁটকাটা, মুখে কিচ্ছুটি আটকায় না। সকালের নাস্তার পরপরই সাদিদ নীলার সুবিধার জন্য নিচে তাদের রুম শিফট করেছে। নীলাকে রুমে রেখে সেই যে হাওয়া হয়েছে, এখন অবধি তার খোঁজ নেই। নীলা বার কয়েক তার ফোনে কল দিয়েছে, কিন্তু বরাবরের মতোই ফোন সুইচ অফ আসছে। সে এসব নিয়ে চিন্তা করেছে জানলে সাদিদ ভীষণ বকা দিবে, কিন্তু তাতে কি সে চিন্তা বাদ দিতে পারছে? একেবারেই না। অপরদিকে সাদিদের কপাল বেয়ে ঘাম পড়ছে। এই শীতের আবহাওয়ায়ও সে তরতর করে ঘামছে। তার শরীর থেকে যেমন করে ঘাম ঝরছে, সামনের মেঝেতে পড়ে থাকা ব্যক্তির এই শরীর থেকে তেমনইভাবে রক্ত গড়িয়ে পড়ছে। সাধারণ কোনো ব্যক্তির এই রক্তের স্রোত দেখলে অজ্ঞান হবার কথা, কিন্তু সাদিদ যেন তার রক্তের নেশায় রয়েছে। তার শরীর থেকে যতটা রক্তের বিন্দু গড়িয়ে পড়ছে, সাদিদের মনে তত প্রশান্তি হচ্ছে। অর্ণব এবার এগিয়ে গেল, সাদিদকে পেছন থেকে শক্ত করে ধরে বলল, সাদিয়ান না, এতক্ষণ তোর পাগলামি দেখলে আর সহ্য করবো না। ছাড়োকে, নয়তো মরে যাবে। মরে যাক, এমন কুলাঙ্গারের বেঁচে থাকার লাভ নেই, তাই মরে কিছুটা উপকার করুক। চুপ, আর একটা আঘাত করবি না। অর্ণব তানভীরকে ইশারা করতেই সে পাশ থেকে এগিয়ে আসলো। দুজনে মিলে জোরপূর্বক সাদিদকে ইমরানের কাছ থেকে ছাড়িয়ে নিল। সাদিদের গায়ের শার্টে রক্তের ছোপ ছোপ দাগ পড়ে রয়েছে। শরীরের বিভিন্ন অংশেও ইমরানের শরীর থেকে নিঃসৃত রক্তের বিন্দু। সাদিদ হাতের তালুতে কপাল মুছে ঝটকা মেরে তানভীর অর্ণবকে পেছনে ফেলে আবারও ইমরানের দিকে এগিয়ে গেল। ধারালো ছুরিটা দিয়ে আবারও কয়েক দফা দাগ দিল। ইমরান করুণ আর্তনাদ করে উঠল।
সাদিদ তার হাতের তালুর উপর জুতো পিষে দাঁত কিরমিরিয়ে বলে উঠল, ঠিক ঠিক এই একভাবে আমার পাখি হয়তো আর্তনাদ করেছে, কিন্তু তোরা তাকে দয়া করিসনি, তাই আমিও করবো না। বলেই সাদিদ রক্তাক্ত হাতের উপর সজোরে হকি স্টিক দিয়ে আঘাত করল। ইমরানের চিৎকারে অর্ণব তানভীর কান চেপে ধরেছে। বন্ধ রুমে শব্দটা ভীষণ বিদঘুটে শোনাচ্ছে। তারা সাদিদকে আর পাগলামি করতে দিল না, নতুবা সাদিদের হাতে আজ নির্ঘাত ইমরানের মৃত্যু হবে। দুজনে এবার সর্বশক্তি দিয়ে সাদিদকে ধরে রেখেছে, কোনোভাবেই তাকে ছাড়লে চলবে না। সাদিদ আবারও ছুটে আসার চেষ্টা করতে করতে বলল, ছাড় আমাকে, ইচ্ছে তো করছে এই সবগুলো অঙ্গ শরীর থেকে আলাদা করে দিতে। সাহস কতটুকু হলো সে আবার পাখির গায়ে স্পর্শ করে? জানিস, এই এই অসভ্য তানহার কথা আমার পাখিকে বাসা থেকে বের করে এনেছিল। ঘুম থেকে জেগে যেন চিৎকার না করতে পারে সেই জন্য তাকে বেহুশ পর্যন্ত করেছে। ভাবতে পারিস তোরা, আমি ব্যতীত আমার প্রাণ পাখির শরীর স্পর্শ করেছে। আমি আমি এটা কিভাবে মানবো? ছাড় আমাকে। এই অমানুষের শরীরের সব কটা অংশ আমি নিজ হাতে কেটে টুকরো টুকরো করে ফেলবো। আল্লাহ রাস্তে মাফ কর দোস্ত, আমার নিজের শরীরে কাটা দিছে, আর দেখতে পারছি না এসব। প্লিজ বন্ধ কর, তার অপরাধের থেকে অনেক বেশি শাস্তি দিয়েছিস। না, কোনো শাস্তি দিতে পারলাম না। এটাকে মাটির নিচে জ্যান্ত পুঁতে দিতে পারলে তবে আমার কিছুটা শান্তি লাগতো। অনেকটা সময় তারা সাদিদকে শক্ত করে ধরে রাখল। যখন দেখল সে নিজের হুঁশে আছে তখন তারা তাকে ছাড়ল। তানভীর গিয়ে টুকটাক ব্যান্ডেজ করে দিয়ে রক্ত পড়া বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। সাদিদ পানির বোতল নিয়ে মাথা মুখ ভিজিয়ে নিল। টিস্যু পেপার দিয়ে চোখে মুখের পানি মুছতে মুছতে ইমরানের উদ্দেশ্যে বলল, আমার বড্ড ইচ্ছা ছিল তোর এই করুণ পরিণতি আমার পাখিটাকে সচক্ষে দেখাবো, কিন্তু সেটার হবার নয়, বুঝলি? আমার বউটা না বড্ড অবুঝ আর বড্ড নরমও, তাই তো তোর সহযোগী সামান্য দুইটা চড় থাপ্পড়েই তোর চোখে পানি এসে গিয়েছে। আর সেই জায়গায় তোর এমন অবস্থা যে কোনো কারই হজম করতে পারবে না। তারপর অজ্ঞান হয়ে যাবার তো শতভাগ নিশ্চয়তা রয়েইছে। সে তো এখন একা নয়, আমার অংশ তার গর্ভে বেড়ে উঠছে, তাই এত সব ভেবে নিজের ইচ্ছেটা অপূর্ণই রেখে দিলাম। সাদিদ গাড়ির চাবিটা হাতে নিয়ে বের হতে হতে অর্ণব আর তানভীরের উদ্দেশ্যে বলল, শত হলেও সম্পর্কে আমার সম্বন্ধী, তাই সপ্তাহখানেক অমানুষটার ভালোভাবে যত্নার্থী কর, তারপর না হয় পুলিশের হাতে তুলে দিস। আর ততদিনে যদি মরে যাই সেটাও খারাপ হবে না। পৃথিবী থেকে একটা অমানসিক কমলে একটা ভালো মানুষের বেশি জায়গা হবে। বলেই সাদিদ বেরিয়ে গেল। তানভীর অর্ণব এখনও সাদিদের গমন পথের দিকে তাকিয়ে রয়েছে। ইউকে থাকাকালীন সময়েও তারা নীলার জন্য সাদিদের এসব পাগলামি দেখে এসেছে, কিন্তু আজ পর্যন্ত এখনও এমন রক্তারক্তির প্রয়োজন হয়নি বিধায় সাদিদের এই রূপটা তাদের কাছেও অজানা ছিল। এই ছেলেটা একাধারে ভীষণ যত্নে ভালোবাসা মানুষ, একইভাবে প্রয়োজনে পাগলাটে মানুষ, যার পাগলামির চূড়ান্ত পর্যায়ে কেবল ধ্বংসলীলা অবশিষ্ট। সাদিদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় অনেক রাত। সে এত রাতে কলিং বেল চাপেনি, সার্ভেন্টকে কল করিয়ে দরজা খুলেছে। সে নিঃশব্দে তাদের রুমের সামনে এসে দরজা খুলল। বিছানায় তার ঘুমন্ত পরীটাকে দেখে সাদিদের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে এগিয়ে এসে কপালে চুমু দিতে চাইল, কিন্তু কিছুক্ষণ আগ পর্যন্ত পরিবেশের কথা চিন্তা করে নিজেকে সংযত রাখল। কাভার্ড খুলে ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। লম্বা একটা হট শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো, কিন্তু বিছানায় নীলাকে হেলান দিয়ে বসে থাকতে দেখে দ্রুত এগিয়ে গেল। জান, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? ডক্টর ডাকবো আমি? সাদিদ মুহূর্তেই অস্থির হয়ে উঠল। নীলা ঘুমন্ত মুখে মৃদু হাসল, অতপর চোখ ঢলে বলল, আরে আমি ঠিক আছি, এমনিতেই ঘুম ভেঙে গিয়েছে। ও, তাহলে চলো মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দ্রুত ঘুম চলে আসবে। একটু চুপ করে বসুন তো, সব সময় কেবলমাত্র আমাকেই নিয়ে পড়ে থাকেন। সাদিদ তার কথায় হাসল, বুকে আলতো করে জড়িয়ে নিয়ে কপালে চুমু দিয়ে আদর করল। নীলা এবার মিনমিনিয়ে বলে উঠল, এত রাতে সে গোসল করেছেন? এমনি একটু গরম লাগছিল তাই আর কি। নীলা নিজেও মৃদু হাসল। এই শীতের রাতেও এই ছেলেটার এত গরম কোথা থেকে আসে, সে আবারও প্রশ্ন করল। সারাদিন কোথায় ছিলেন? না লাঞ্চ না ডিনার? একটু কাজ ছিল জান। তাই বলে ফোনটা অফ করে রাখবেন? জানেন আমি কতবার কল দিয়েছি। তাই ভুটো বুঝে এতটাই মিস করছিল? বলেই সাদিদ তাকে বাহুডোরে শক্ত করে চেপে ধরল। কানের পেছনে মুখ ঘষতে নীলা হাসতে হাসতে সরে আসলো। সরুন তো, সব সময় শুধু দুষ্টুমি। দুষ্টিমার করতে পারলাম কই? বউ যে বাংলাদেশ ইন্ডিয়ান নাই তার কাটা জালের ব্যবস্থা করে রেখেছে। ইস, আপনি এত অসভ্য কেন? সব সময় শুধু পচা কথাবার্তা।
হে মা, বুঝে গিয়েছো? বাহ, বউ দেখে মারাত্মক বুদ্ধিমান হয়ে যাচ্ছে। বুঝে যখন গিয়েছো ভালোই হলো, তাহলে পরবর্তীতে আর হিসাবে ঝামেলা হবে না। হিসাব? কি হিসাব? না, যতটা আশা করেছিলাম এখনো ততটা হয়ে উঠতে পারোনি। নীলা চোখ বাঁকিয়ে তাকাতেই সাদিদ তার গালে আলতো করে কামড় বসালো। নীলা চোখ মুখ কুচকে গাল ঘষতেই সাদিদ তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, হিসাব মানে হচ্ছে সবগুলো দুষ্টুমির হিসাব। যেগুলো এখন বাদ যাচ্ছে সবগুলো উসুল করতে হবে না। বউটাকে একেবারে দুষ্টুমির রাজ্যে নিয়ে চলে যাব। লজ্জায় নীলার ফর্সা গাল টকটকে টমেটোর ন্যায় লাল হয়ে গেল। সাদিদ সেই দিকে তাকিয়েই শব্দ করে হাসল। অতপর গালের কামড় দেয়া জায়গাটাতে ভেজা ঠোঁটের উষ্ণ পরশ বুলিয়ে দিল। নীলা মাথা নিচু করে হাসল। অতপর ঠোঁটের কোণে হাসি নিয়েই নিচু স্বরে বলল, আপনি কি ডিনার করে এসেছেন? না বউ, একজনকে এত খাইয়ে নিজে খাওয়ার সময় পাইনি। লাঞ্চ ডিনার সবই বাকি। কিছু বললেন আপনি? আজ্ঞে না, বলেছি না ডিনার করা হয়নি। আপনি তাহলে বসুন, আমি খাবারগুলো গরম করে টেবিলে রাখছি। একদম পাকনামি করার চেষ্টা করবেন না। আমি সার্ভেন্ট ডেকে করিয়ে নেব। এত রাতে সার্ভেন্টের ডেকে তুলবেন? তার চেয়ে বরং আমি যাই, প্রয়োজন হলে আপনি সাথে সাথে থাকুন। আমি তো এখন জেগেই রয়েছি। সাদিদ কয়েক মুহূর্ত কি ভেবে যেন রাজি হলো। অতপর নীলার সাথে দাঁড়িয়ে থেকেই সবগুলো খাবার গরম করে নিল। কিন্তু নীলাকে টেবিলে কিছু রাখতে দিল না। সাদিদ নিজে সবগুলো টেবিলে রাখলো। নীলা খেয়েছে শুনে আর জোর করলে না। বেশি রাত হয়ে গেছে, নতুবা আবারও একটু জোর করে খাইয়ে দিত। কিন্তু নীলার অসুবিধা হবে বিধায় জোর খাটালো না। খাওয়ার পর নীলাকে টেবিলে বসিয়ে সাদিদই পুনরায় সবগুলো ফ্রিজে রেখে নীলাকে নিয়ে রুমে আসলো। বিছানায় শুইয়ে নীলাকে আস্তে করে বাহুর উপর শুইয়ে দিল। এখন যে নীলার বুকে শুতে সমস্যা হয় সেটা সাদিদ গতকাল রাতেই বুঝে গেছে। তাই তো নীলার ঘুমানোর পরপরই হাতের উপর শুইয়ে দিয়েছিল। আবার সকালের দিকে নীলা নিজেই এসে বুকের উপর শুয়ে পড়েছিল। ঘুম ভেঙে যাবে ভেবে সাদিদও আর সরিয়ে দেয়নি। নীলা এতক্ষণ সাদিদের কাণ্ড দেখছিল। এখন সে নিঃশব্দে হাসল। মানুষটাকে আগ বাড়িয়ে কিছু বলতে হয় না। নীলার মুখ ফুটে কিছু বলার আগেই কেমন করে যেন সব বুঝে যায়। নীলার হঠাৎ সাদিদের দাড়ির উপর নজর পড়ল। সে আস্তে করে টেনে ধরল। আউচ! এই মেয়ে এইভাবে কেউ ধরে? এগুলো কি? এগুলো কি মানে? তুমি চেনো না এগুলো কি? আমি মানুষই, তাই না চিনবার কারণ নেই। কিন্তু আপনার দাদির এই অবস্থা কেন? চুলগুলো কেমন বড় বড় হয়ে গিয়েছে। কাটেন না নাকি? আমি এগুলো রাঙামাটিতেই খেয়াল করেছিলাম, কিন্তু আর বলা হয়নি। সাদিদ এবার বুঝল নীলা কি বলতে চাইছে। তাই সে নীলাকে যত্ন করে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। কম্বলটা নিজেদের উপর ভালোভাবে দিয়ে বলে উঠল, তুমি ছিলে না তো পাখি, তাই কোনো কিছুর ভালো অবস্থা ছিল না। এখন তুমি এসে গিয়েছো, দেখবে সব কিছুই আবার আগের মতো ঝলমলে হয়ে যাবে। সাদিদ কথাটুকু বলেই দীর্ঘ ভালোবাসায় প্রিয়তমার চুলের ভাঁজে চুমু দিল। নীলার একদিকে কষ্টরা হানা দিল, আর অপর দিকে এতটা ভালোবাসা ভাগ্যে লেখা ছিল বিধায় মনে মনে হাজারো শুক্রিয়া আদায় করল। তার প্রিয়তমা এতটা ভালোবাসার যোগ্য ফেরত উপহার স্বরূপ সাদিদের বুকে মুখ গুজল। কোমল ঠোঁটগুলো খুবই শান্তপর্ণে স্বামীর বুকে লেপটে দিল। কিন্তু অবুঝ পাখি কি জানে না এই সাদিদ তার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। তার নিঃশ্বাসের নিঃশ্বাসও সাদিদের নিকট একেবারে পরিষ্কার। ঘড়িতে সময় এখন সকাল 6:10। মাত্রই কিছু সময় পূর্বে সকালের রক্তিম সূর্য তার নিজস্ব সৌন্দর্য দিয়ে পূর্ব আকাশে অবতরণ করেছে। নীলা আরেকবার জানালা দিয়ে বাইরে উকি ঝুঁকি মেরে বলল, এবার তাহলে যাই, অনেক সকাল হয়ে গিয়েছে তো। দেখেন সূর্য পর্যন্ত উঠে গিয়েছে। সাদিদ তার কথায় বালিশে মুখ গুজে নিঃশব্দে হাসল। তার উপর আর মোড়া ভেঙে শীতের সকালে আরামের নরম বিছানা ছেড়ে উঠে পড়ল। নীলা ততক্ষণে একবারে শীতের জামা কাপড় পরে বাইরে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। তখন সাদিদই এগুলো ক্লোজেট থেকে বের করে রেখেছিল। তাড়াহুড়োয় নীলা সাদিদের ওঠার আর অপেক্ষা করেনি, নিজে নিজে রেডি হয়ে গেছে। হাঁটু পর্যন্ত শীতের লেডিস জ্যাকেটের সাথে লুজ প্লাজো, গলায় একটা স্কার্ফ পেঁচানো। এত ভারী কাপড়ের নিচে তার পুচকে ওটাকে দেখাই যাচ্ছে না। নীলা এখন 6 মাসে পা দিয়েছে।
ছোট্ট পিচ্চিটা মায়ের গর্ভে একটু একটু করে নিজের আধিপত্য স্থাপন করে চলেছে। অবশ্য অন্য সবার মতো প্রেগনেন্সিতে নীলা খুব বেশি মোটা হয়নি। সমস্ত শরীরে চোখ বোলালে আলাদাভাবে কেবলমাত্র পেটটাই চোখে পড়বে, নতুবা শারীরিকভাবে তার খুব বেশি ওজন বাড়েনি। কিন্তু তারপরেও চেহারায় কেমন যেন একটা নাদুস নুদুস ভাব এসেছে, দেখলেই মনে হয় কোমল তুলতুলে। সাদিদের তো সারাদিনই বড্ড আদর করতে ইচ্ছে করে, কিন্তু নিজের প্রাণ পাখিটা আর কলিজার টুকরোটার কথা ভেবে নিজেকে বহু কষ্টে নিয়ন্ত্রণ করে রাখে। সাদিদ স্মিত হেসে এগিয়ে এসে নীলার কানটুপিটা আরেকটু টেনে ঠিকঠাক করে দিল। সে নিজেও জামা কাপড় পরে তৈরি ছিল, কেবলমাত্র সূর্যোদয়ের অপেক্ষায় নামাজ শেষে বিছানায় হালকা গা এলিয়েছে। কিন্তু এত চেষ্টা করে পাখিটাকে বিছানার ধারে কাছেও আনা যায়নি। তার এক কথা, সে বিছানায় আসলেই সাদিদ তাকে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দিবে, তাই সে বিছানায় আসার মতো রিস্ক নেবে না। আজকে তার কথা সাদিদকে রাখতেই হবে। সে আজ নিজের সিদ্ধান্তে অনড়। পৃথিবী প্রয়োজনে উল্টে যাক, কিন্তু নীলা নিজের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসবে না। না মানে না। সাদিদ এক পলক নীলার উপর নিচ ভালোভাবে পরখ করল। সব ঠিক আছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে হাঁটু ভাঁজ করে ফ্লোরে বসল। অতঃপর নীলার কোমর পেঁচিয়ে তাকে কাছে টানল। নীলার গায়ের জামার উপর দিয়ে তার পেটে নিজের ঠোঁট বুলিয়ে অনাগত পেটের স্নিগ্ধ স্নেহের টুকরোটাকে আদর দিল। নিচু স্বরে নিজের অংশের সাথে ফিসফিসিয়ে কথাও বলে নিল। নীলা ততক্ষণ কিছুই বলল না, শুধু সাদিদের মিষ্টি পাগলামিগুলো ঠোঁট চেপে হাসি আটকে দেখল। সাদিদ নিজের সন্তানের আদর টাদরের পাট চুকিয়ে উঠে দাঁড়ালো। শুধু কি একজনকে করলে হবে? তাহলে আরেকজন যে বাদ যাবে, সেটা কি হয়? তাই নীলার গালে হাত রেখে সাদিদ তার নরম তুলতুলে গালে কপালে গুটি কয়েক উষ্ণ আদর দিল। প্রিয়তমার কোমল ঠোঁট যুগল তাকে নেশালো দ্রব্যের ন্যায় সর্বদা টানতে থাকে। লোভ সামলে রাখতে সাদিদকে বরাবরই হিমশিম খেতে হয় সবসময়। আর সুযোগ যেহেতু সুপ্রসন্ন, তাই সেখানেও নিজের অধর যুগলের বিচরণ চালালো। নীলার চোখ জোড়া ততক্ষণে বন্ধ হয়ে এসেছে। এমন ভালোবাসা নিয়ে আদর দিলে কি নিজেকে সামলে রাখা যায়? মন উত্তর দেয় পারে না। তাই নীলাও যে নিজেকে সামলাতে পারে না, সাদিদের মতোই ছন্নছাড়া হয়। নীলা হালকাভাবে সাদিদের কাঁধ চেপে ধরল। মিষ্টি সকালটা ভালোবাসায় পরিপূর্ণ করে সাদিদ সরে আসলো। অতঃপর ভিজে ঠোঁট জোড়া হালকা নাড়িয়ে মিষ্টি স্বরে বলল, চলুন মহারানী, আপনার সেবাই অধম হাজির। নীলা তার কথার পরিপ্রেক্ষিতে মাথা নিচু করে নিজের লাজুক ভাব প্রকাশ করল, সাথে আর চোখে সাদিদের দিকে তাকিয়ে নিচু স্বরে খিলখিলিয়ে হাসল। সাদিদ নিষ্পলক তার হাসি মুখটাতে চেয়ে রইল। হাসছে নীলা, কিন্তু বুকে যেন সাদিদের শীতলতা অনুভব হচ্ছে। সময়ের কাটা সেকেন্ড অতিক্রম করে মিনিট পার করতেই নীলা তাকে মৃদুভাবে ধাক্কা দিল। কি হলো, কোথায় হারিয়েছিলেন? হ্যাঁ, না কিছু না পাখি, চলো তাহলে যাওয়া যাক এবার। সাদিদ খুবই সাবধানে নীলাকে বাহিরে নিয়ে আসলো। খুব সকাল বিধায় মা বাবা কাউকে লিভিং রুমে পাওয়া যায়নি। হয়তোবা নামাজ পড়ে তারাও এখন বিশ্রাম করছে। বাহিরে আসতে সাদিদের শীতল চোখের দৃষ্টি এবার তীক্ষ্ণ চাহনিতে রূপ নিল। সে কিছুটা অসন্তুষ্ট গলায় বলল, এখন না গেলে হয় না জান। দেখো, আবহাওয়াতে পুরোপুরি শীতের প্রকোপ না থাকলেও আংশিক রয়েছে। তোমার যদি তাতে ঠান্ডা লেগে যায়। ইস, আপনি আবার শুরু করেছেন। আমি আজকে যাবই। আপনার এই প্যান প্যান আমি আর শুনবো না। লক্ষ্মী পাখি আমার, আমার টিয়া ময়না বুলবুলি। বাংলাদেশ এমনকি সমস্ত পাখির নাম নিয়ে তজবি পড়লেও আজকে আমি যাব, অ্যান্ড ইটস ফাইনাল। সাদিদ ফুস করে একটা নিঃশ্বাস ছাড়ল। মেয়েটা আজকাল তার একটা কথাও শুনতে চায় না। সাদিদও জোর করে কিছু বলতে পারে না। ক্ষণে ক্ষণে মুড সুইং জিনিসটা মেয়েটার বড্ড বেশি হচ্ছে। এইমাত্র ভালো তো একটু পরেই অকারণে রেগে যায়, আবার হুট করে কেঁদে কেঁদে গাল ভাসায়। এখন এটা চাই মানে এটাই চাই। না শব্দটা শুনলেই চোখের কোণে জলধারা এসে ভিড় জমাবে। সাদিদ প্রবল ভালোবাসাময় দৃষ্টি নিয়ে নির্নিমেষ তার পাখিটার দিকে তাকিয়ে থাকলো। অতঃপর এগিয়ে এসে নীলার কানটুপি ভেদ করে আসা ছোট্ট চুলগুলোকে সন্তপর্ণে কানের পিছে ঠেলে দিল। প্রিয়তমার মুখটা ধরে কপালে আলতো করে চুমু ধরল। শীতের আমেজে উষ্ণ কোমল স্পর্শটা যেন নীলার দেহে আলোড়ন তুলেছে। তার চোখ জোড়া আবেশে পিটপিট করছে। প্রিয়তমাকে শীতের সকালের নরম উষ্ণ আদর শেষে সাদিদ এক হাতে তাকে আগলে নিল। ছোট ছোট পা ফেলে খুবই সাবধানে নীলাকে নিয়ে মিড গ্রেড পেরিয়ে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় নামল। নীলার খুশি আর দেখে কে মুখে হাত চেপে ধরে
সে ঘন কালো আখি পল্লবের নিচে লুকায়িত ডাগর ডাগর মায়াবী চোখ জোড়া দিয়ে সবকিছু পরখ করছে, যেন সাদিদ তাকে বাড়ির সামনে নয় বরং শীতের সকালে কোনো সমুদ্র সৈকতে নিয়ে এসেছে। তাছাড়া এটা সমুদ্র সৈকত থেকে কম কোথায়। এই মুহূর্তটা লাভ করার জন্য নীলাকে এই পুরো সপ্তাহটা সাদিদের পেছনে হাত ধুয়ে পড়ে থাকতে হয়েছে। কত কথা এমনকি ইমোশনাল ব্ল্যাকমেল পর্যন্ত করেছে, কিন্তু সাদিদ কিছুতেই তাকে সকালে নিয়ে বের হতে রাজি হচ্ছিল না। তার এক কথা, সকালে ঠান্ডা কুয়াশায় নীলার শরীর খারাপ করবে, আর এই রিস্ক সাদিদ নিতে পারবে না। কিন্তু গতকাল রাতে হুট করেই সাদিদ বলল আজকে তাকে নিয়ে বড় হবে। নীলার তখন থেকে উপচে পড়া আনন্দ, এত উত্তেজনায় রাতটাই যেন কাটতে চাইছিল না। নীলা চোখ বন্ধ করে বড় বড় শ্বাস টানছে, চোখে মুখে তার প্রবল খুশির ছাপ। প্রাণ পাখিটাকে এমন আনন্দে আত্মহারা হতে দেখে সাদিদের মনের খচখচানিটা এবার ক্রমশ মিলিয়ে যেতে লাগলো। সে নিজেও যে চায় সবসময় তার ছোট্ট পাখিটার মুখে এই হাসি আনন্দটুকু লেগে থাকুক, সেই অনুযায়ী চেষ্টাও থাকে সর্বোচ্চ। কিন্তু মাঝে মধ্যে তার কলিজাটা এমন সব আবদার করে বসে যে সাদিদের তাতে বড্ড ভয় হয়। এক কথায় তার এখনো প্রচণ্ড ভয় হচ্ছে, যদি সকালের এই ঠান্ডা বাতাসে মেয়েটার শরীর খারাপ করে তখন সাদিদ কিভাবে তাকে সামলাবে, আর আর কিভাবে নিজেকেই বা সামলাবে। এই যে শুনছেন, আরে এই মশাই শুনুন না, হ্যাঁ হ্যাঁ জান, কি হয়েছে? বারবার কোথায় হারিয়ে যান বলুন তো? আমার আর জায়গা কোথায় পাখি, সব জায়গাতেই তো নিজের নাম সিল লাগিয়ে বসে রেখেছ। নীলা ভ্রুজরা কিঞ্চিত কুচকে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই সাদিদ মৃদু হাসল। নীলার নাকটা হালকা করে টেনে নিয়ে তাকে বুকের সাথে আগলে নিয়ে আবারও বলে উঠল, দিন দিন বড্ড আদুরে হয়ে যাচ্ছে পাখি, বারবার শুধু আদর করতে ইচ্ছে করে। কি করবো বলো তো? হ্যাঁ, নীলা লাজুক হেসে মাথা নিচু করে সাদিদ থেকে খানিকটা দূরে সরে আসলো, আর চোখে চারপাশে একবার চোখ বুলিয়ে দেখে নিল তাদেরকে কেউ দেখছে কিনা। কিন্তু না, এত সকালে এই দিকটা বেশ জনমানব শূন্য। তাই নীলা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর সাদিদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে কিছুটা খ্যাপা স্বরে বলল, এমন হুটহাট চিপকে যান কেন? কেউ দেখলে কি ভাববে? কি আর ভাববে? ভাবে সুদর্শন ছেলেটা তার মিষ্টি বউটাকে বড্ড আদর করে, আদর করে করে একেবারে তুলতুলে করে ফেলে। চুপ চুপ, আল্লাহর ওয়াস্তে আপনার বিখ্যাত মুখটাকে কিছু সময়ের জন্য অফ রাখুন। বারে, তুমি তো জানতেই চাইলে আমার এখানে কি দোষ। আমার ভুল হয়েছে ভাই, মাফ করেন আমাকে। সাদিদের মুখের দুষ্ট হাসিটা নিমিষে মিলিয়ে গিয়ে এবার চোয়াল শক্ত হলো। তার এই মুহূর্তে ইচ্ছে করছে সামনে দাঁড়ানো এই নাদুস নুদুস মেয়েটার নরম গাল দুটো এখন মেরে লাল বানিয়ে দিতে। অপরদিকে নীলা নির্বাক, ভুল করে যে কি একটা মস্ত বড় ভুল করে ফেলেছে, সেদিকে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। সাদিদ রক্তিম চোখ জোড়া বন্ধ করে নিজের রাগটা দমন করতে চাইল, কিন্তু না, পারা যাচ্ছে না। তাই আঁখিদয় বন্ধ রেখে সে থমথমে গলায় বলে উঠল, আমি তোমার ভাই লাগি? ইস যা। নীলা রাতটা এবার শুকিয়ে কাঠ, কি বলতে কি বলেছে এতক্ষণে তার খেয়াল আসছে। সাদিদের থমথমে গম্ভীর কণ্ঠ শুনে তার আর এখানে থাকার বিন্দুমাত্র সাহসে কোলাচ্ছে না। তাই ধীর পায়ে সাদিদের দৃষ্টির বাহিরে যাওয়ার জন্য পা বাড়াতেই সাদিদ তার ডান হাতটা খপ করে ধরে ফেলল। নীলার প্রাণ পাখি এবার ফুরুত হবার আশঙ্কায় সে বার কয়েক শুকনো ঢোক গিলে মিনমিনিয়ে বলতে চাইল, আসলে ইচ্ছে তো করছে গাল দুটোতে সজোরে কয়টা থাপ্পড় বসাতে, কিন্তু আমি হেল্পলেস। তোমাকে মানা আমার পক্ষে সম্ভব না, কিন্তু তোমার কৃতকর্মের রাগটা কিছুতেই নিবারণযোগ্য নয়। তাহলে এখন কি করে রাগ কমাবো? রাগ না, আনসার মি, ড্যাম ইট। নির্জন কোলাহল মুক্ত রাস্তায় সাদিদের থমথমে গলায় ধমকির শব্দটা বেশ প্রখরভাবে চারদিকে ছড়িয়ে পড়ল। নীলার চোখ জোড়াতে মুহূর্তেই অশ্রুকণারা এসে আন্দোলন শুরু করেছে। সে নিজের দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল, কান্না আটকানোর সর্বোচ্চ প্রয়াস। অভিমানে সিক্ত হয়ে মুখ ফুটে বলতে পারছে না যে সে এটা ভুল করে বলেছে। সাদিদ আবারও ফোঁস করে শ্বাস টানল। নীলার অশ্রুসিক্ত মুখশ্রীটাতে নজর পড়তেই তার বুকের বাম পাশে চিনচিনে ব্যথা শুরু হতে লাগলো। ইস, কি ভয়ানক তীক্ষ্ণ যন্ত্রণা! সে এগিয়ে গেল, নিজেদের মধ্যকার সবটুকু দূরত্ব মিটিয়ে নীলাকে খুব সাবধানে পাঁজাকোলা করে তুলে নিল।
নীলা এবার অভিমান ভুলে হকচকিয়ে উঠল। তার শরীরটা এখন আগের তুলনায় অনেকটাই ভারী। তাছাড়া এই অবস্থায় তাকে সাদিদ কোলেই বা কেন নিল, তাও আবার এই মাঝ রাস্তায়? সে নিজের মধ্যে প্রশ্ন চেপে না রাখতে পেরে বলেই ফেলল, কোলে নিয়েছেন কেন? সরি কলিজা। নীলার চোখজোড়া আবারও নোনা জলে ম্লান হলো। সাদিদ তাকে এত ভালোবাসে, অথচ তার থেকে একটু ধমকও তার সহ্য হয় না। বোধহয় বেশি ভালোবাসা পেয়ে অভ্যস্ত হয়ে গেছে বলে এখন সামান্য একটি মানবিমানের দূরত্ব সহ্য হয় না। সাদিদ হাঁটা অবস্থাতেই ঝুঁকে এসে নীলার মাথায় ঠোঁট ছোঁয়ালো। নীলা সাদিদের গলা জড়িয়ে ধরে এক দৃষ্টিতে সাদিদের মুখপানে তাকিয়ে রয়েছে। এমন এমন কাজ করলে রাগ বা অভিমান কি ধরে রাখা যায়? একদমই না। অদূরেই তারা যেই পার্কটার উদ্দেশ্যে বের হয়েছে তার সীমানা প্রাচীর দেখা যাচ্ছে। তাই সাদিদ একেবারে নীলাকে পার্কের বেঞ্চে নিয়ে বসালো। এই শীতের সকালেও সাদিদের কপালে বিন্দু বিন্দু ঘামের মুক্তোর ন্যায় কণা দেখা যাচ্ছে। নীলা নিজের গলার স্কার্ফটা নিয়ে সাদিদের কপালটা আলতো করে মুছিয়ে দিতে লাগলো। সাদিদ তাতে মিষ্টি করে হাসলো। প্রাণ পাখিটাকে নিজের সাথে আগলে নিয়ে সামনে নজর দিল। পার্কের অপর গেট দিয়ে অনেকের সমাগম চোখে পড়ছে। ধীরে ধীরে হয়তো এখনকার এই নীরবতাটুকু সবটাই কোলাহলে পরিপূর্ণ হবে। তার আগেই সাদিদ চাইছে নীলাকে বাসায় নিয়ে চলে যেতে। তাই সাদিদ এবার মিহি স্বরে ডাকল, পাখি, হুম। বাসায় চলে যাই? না না, মাত্র এসছি, আরও থাকবো। দেখো কত লোক এসে জড়ো হয়েছে, একটু পরে এখানে মানুষজন গিজগিজ শুরু করবে, তোমার কষ্ট হবে তো জান। তা আসো চলে যাই। আমার কিছু হবে না, একটু থাকি। আপনি তো নিয়ে আসতেই চান না, তাই আজকে যেহেতু এসছি এত তাড়াতাড়ি যাব না। সাদিদ মাথা নিচু করে নীলার দিকে তাকালো। নীলা অনবরত হালকা গোলাপি কোমল ঠোঁট যুগল নাড়িয়ে চলছে। তার অন্যদিকে খেয়াল নেই। সে এখন এক ধ্যানের সামনে তাকিয়ে সাদিদের নামের অভিযোগের ঝুড়ি খুলে বসেছে। সাদিদ নিজের ঠোঁট কামড়ে হাসি চেপে রাখার চেষ্টা করলো, কিন্তু নীলাকে বাধা দিয়ে আর একটু শব্দটি করল না। সাদিদ তাকে কিভাবে বোঝাবে তার মনে কি ঝড় চলে। উপর দিয়ে নিজেকে শক্ত বানিয়ে রাখলেও ভিতর দিয়ে যে সে একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আর দিনকে দিন যেন সেটার মাত্রা আরও তীব্র হচ্ছে। শ্বাসটা যেন সবসময় গলায় এসে আটকে থাকে, না পারে স্বস্তিতে নিতে আর না পারে উগলে ফেলতে। সাদিদ আচমকা নীলাকে নিজের বুকের সাথে চেপে ধরল। বাহুবন্ধনী জোরালো হতেই নীলা মৃদু ব্যথা অনুভব করল। আজকাল শরীরটা কেমন যেন নাজুক হয়ে যাচ্ছে। অল্প একটু জোর প্রয়োগে শরীরটা কেমন যেন ভেঙে আসতে চায়। আর সাদিদ সেটা নীলার থেকে বেশি বুঝতে পারে। কিন্তু হঠাৎ তার কি হলো, এমন করছেই বা কেন? সাদিদকে না ছাড়তে দেখে নীলা জোরে জোরে শ্বাস টানতে থাকলো। নরম শরীরে বেশ ব্যথা লাগছে, তাই নিচু স্বরে বলল, আমি ব্যথা পাচ্ছি। সাদিদের এবার হুঁশ ফিরল। নিজের কৃতকর্মের জন্য সে ভীষণ লজ্জিত। তার পাখিটা ব্যথা পেয়েছে, অথচ সে কিনা আর খেয়াল রাখতে পারেনি। সাদিদ আপন মনে নিজেকে শাসালো। অতঃপর নীলার গালে আলতো করে আঙুল চালিয়ে বলল, বাসায় গিয়ে ওষুধ দিয়ে দেবো। আরে না না, ঔষধ লাগবে না, হালকা একটু। হালকা না ভারী সেটা জানতে চায় না। আমার পাখি ব্যথা পেয়েছে, তাহলে অবশ্যই ব্যথানাশক দিতে হবে। উষ্ণ উষ্ণ স্পর্শকাতর আদর দিলে ব্যথা যাবে না জান, নাকি আদরের গভীরতা বৃদ্ধি করতে হবে। সাদিদের ঠোঁটের কোণে দুষ্টু হাসিরা ঝিলিক দিচ্ছে। নীলা সেদিকে সরু চোখে তাকিয়ে রয়েছে। সাদিদ ঠোঁট এলিয়ে হাসতেই নীলা এবার লজ্জা পেয়ে অপর দিকে মুখ ফিরালো। সম্পর্কের নাম বৃদ্ধির সাথে সাথে যেন এই ছেলের অসভ্যতার মাত্রাও চক্রবৃদ্ধি হারে বেড়েই চলেছে। প্রিয়তমার মুখশ্রীতে রক্তিম আভা ছড়িয়ে পড়তেই সাদিদ তাকে সযত্নে টেনে বুকে আনলো। মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বলে উঠল, পাখিটা এখনো এত লজ্জা পায় কিভাবে? সাদিদের কথায় নীলার লজ্জা কমল না, উল্টা যেন বৃদ্ধি পেল। সে নিচু স্বরে বিড়বিড় করল, আর আপনিও দিন দিন এত অসভ্য হচ্ছেন কিভাবে? সাদিদ তার নিচু স্বরের কথাটা শুনে ফেলল, আর তাতেই সে হাসতে শুরু করলো। সাদিদের মৃদু আওয়াজের হাসির শব্দে নীলা এবার ঘাড় উঁচু করে তাকালো। দুজনের দৃষ্টি মিলিত হতেই সাদিদ তার গালটা আস্তে করে টেনে ধরল। বউটা তো কিউট, কেন ইচ্ছে করে একেবারে খেয়েই ফেলি। নীলার মুখে লাজুক হাসি ফুটে উঠল, আর সাদিদ বরাবরের মতোই মুগ্ধ দৃষ্টিতে অবলোকন করল প্রাণ পাখির স্নিগ্ধ সুন্দর রক্তিম মুখশ্রী। আদুরে একজন মধ্যবয়স্ক লোককে ফ্ল্যাক্সে
চা নিয়ে আসতে দেখি নীলা এক প্রকার চেঁচিয়ে উঠল। আমি চা খাবো। সাদিদ তার দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকাতেই বিরক্তিতে চোখ মুখ কুচকে নিল। লাইক সিরিয়াসলি তার পাগলিটা এখন এই রাস্তাঘাটের চা খাবে? সাদিদ বেশ কড়া গলায় শাসিয়ে উঠল। একদম না, এই পথঘাটে চা কোনোভাবেই খাওয়া যাবে না। চা খেতে ইচ্ছে হলে বাড়িতে গিয়ে খাবে। সবসময় এমন করেন কেন? এটাতে খারাপ কি? পাখি, নো মোর আর্গুমেন্ট। এসব খেয়ে শরীর খারাপ করবে, আর কষ্ট সহ্য করতে না পেরে পরবর্তীতে কেঁদে কেটে ভাসাবে। আমি এসব কোনোভাবেই টলারেট করবো না। আসছে আমার মুঘল সাম্রাজ্যের লোক। সময়ের পরিবর্তন ঘটেছে, এখন আর আপনাদের শাসনগিরি চলবে না। নীলা সাদিদকে একটা ভেঙচি কেটে সামনে এগিয়ে চলল। সাদিদ নিজেও ততক্ষণে তার পিছু নিয়েছে। মেয়েটা আজকাল বড্ড অবাধ্য হয়ে গেছে। সাদিদ দ্রুত পা ফেলে নীলার হাতটা পেছন থেকে খপ করে ধরল। তোমার সাহস তো কম না? আমার কথা না শুনে এইভাবে কোথায় যাচ্ছ? আপনাকে বলে আসলে কি যেতে দিতেন? অবশ্যই দিতাম না, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে তুমি আমার কথা শুনতে চাও না কেন? ভালো কিছু বললে কি আমি মানা করি? আমি নীলা এবার মুখটা একেবারে ছোট করে নিল। সাদিদ সেদিকে তাকিয়ে একটা হতাশাজনক শ্বাস টানল। না, সম্ভব না, এই মেয়েকে নিয়ে কোনোভাবেই সম্ভব না। আমার না, বাবুর এই মুহূর্তে ওই চাচার থেকে চা খেতে ইচ্ছে হচ্ছে, তাই না? বলেই নীলা জামার উপর দিয়ে আলতো করে পেটে হাত বুলালো। সাদিদ এক পলক সেদিকে তাকিয়ে চোখ জোড়া ছোট ছোট করে ফেলল, সাথে কপালটা হালকা কুঁচকে এসেছে। মানে আজকাল মায়ের গর্ভের ছোট্ট প্রাণগুলো চায়ের স্বাদও বুঝে গেছে। যুগ ফাস্ট বলে এতটাই ফাস্ট হয়ে গেছে, বড় চিন্তার বিষয়। সাদিদকে এমন করে তাকাতে দেখে নীলা তৎক্ষণাৎ শুকনো একটা ঢুক গিলে কাচুমাচু করে বলল, না মানে ওই আর কি, আমাদের দুজনেরই খেতে ইচ্ছে করছে, দিন না খেতে। নীলার মিহি স্বরের আবদারে সাদিদ আর না করতে পারল না, ঠোঁট কামড়ে হাসতে থাকলো। তা দেখে নীলার ঠোঁটের কোণেও এখন হাসির আভাস প্রকাশ পেল, অর্থাৎ অবশেষে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে বিজয়ের বার্তা। সাদিদ নীলাকে আর এগিয়ে যেতে না দিয়ে চায়ের মালিককে এগিয়ে আসতে ডাক দিল। নীলা খুশিতে দুই হাতের তালু ক্রমাগত ঘষে মুখ দিয়ে অদ্ভুত অদ্ভুত শব্দ করছে। সাদিদ হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না। কে বলে এই মেয়ের গর্ভে 6 মাসের একটা শিশু সন্তান বের উঠছে? সাদিদের নিজেরই তো বিশ্বাস হতে চায় না। আল্লাহ ভালো জানেন সাদিদ এই পিচ্চিকে নিয়ে ভবিষ্যতের পিচ্চিকে কিভাবে সামলাবে। যা ইউজ অ্যান্ড থ্রো কাপ আছে না? জি বাজান আছে। তাহলে কষ্ট করে সেগুলো দিন, এই কাপে দিয়েন না। আচ্ছা। চাওয়ালা সাদিদের কথা মতো ওয়ান টাইম প্লাস্টিকের কাপে রং চা প্রস্তুত করতে থাকলো। মূলত সাদিদ বাহিরের এসব জিনিসে ঘৃণা বা নাক কুচকায় না। সে নিজেও বন্ধুদের সাথে আড্ডাবাজিতে বহুবার এসব টুকিটাকি জিনিস খেয়েছে, কিন্তু তার সমস্ত চিন্তা হচ্ছে নীলাকে নিয়ে। বাহিরের সব জিনিস মজাদার হলেও বেশিরভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যকর নয়, আর নীলাকে নিয়ে সে 1% রিস্ক নিতে ইচ্ছুক নয়। কিন্তু এই পাগলি মেয়েটাকে সাদিদের এই অস্থিরতাটা বুঝে চাওয়ালা কাপ এগিয়ে দিতেই নীলা খুশি মনে সেটা হাতে নিল। আনন্দের ঠোঁটের কাছে নিতেই হঠাৎ সে থেমে গেল। পাশে দাঁড়ানো সাদিদের দিকে কাপটা এগিয়ে দিয়ে বলল, আপনি আগে খান। ভালোবাসা প্রকাশে সব সময় বড় কিছুর প্রয়োজন হয় না। এই যে নীলার এই ছোট্ট কেয়ার বা মায়া, সাদিদ এটাতেই চরম খুশি। তার চোখে মুখে চরম খুশির রেশ। সে হাসি মুখে এই কাপটা নীলার মুখে ধরে বলল, আমি খাবো না, তুমিই খাও। রাগ করে খাবেন না? ধুর বোকা মেয়ে, রাগ করলে কি আর তোমাকে চা খেতে দিতাম? আমি এমনিতেই খাবো না, তুমি খাও। নীলা কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে সাদিদের ভাব ভঙ্গি খেয়াল করলো। পুরোপুরি নিশ্চিত হতে সে চায়ের কাপে চুমুক বসালো। নর্মালি নীলা রং চা খেতে নাক কুচকায়, জোর করে সাদিদ তাকে এই চা খাওয়াতে পারে না। কিন্তু আজকে না, এই মেয়ে যেচে গিয়ে রং চা খাচ্ছে। আসলে মেয়েদের প্রেগনেন্সির এই মুহূর্তটাতে তারা নানা রকম অদ্ভুত কাজকর্ম করে থাকে, সেটা হোক হরমোনজনিত কারণ, অন্য কিছু পূর্বে কখনো এমন কিছু না করলেও হুট করে এই মুহূর্তটাতে তারা নানা রকম আশ্চর্যজনক কাজ করে, যেমনটা নীলার ক্ষেত্রে হচ্ছে। আগে যেটা দেখলে 10 হাত দূরত্ব বজায় রাখতো, এখন সেটাই কিভাবে খুশি মনে টেনে টেনে খাচ্ছে। নীলা আবারও আদা চায়ে কাঁচা লেবুর ঘ্রাণটা টেনে নিজের উৎফুল্লতা প্রকাশ করলো। হাসি মুখে আবারও সাদিদের উদ্দেশ্যে বলল, একটু খান, খুব মজা হয়েছে। চাচা খুব ভালো চা বানায়। সাদিদ এবার আর না করল না, নীলার হাতটা টেনে তার হাত ধরেই কাপে চুমুক দিল। দুজনের চা খাওয়া শেষ হতেই সাদিদ বিল মিটিয়ে নীলাকে নিয়ে
পার্ক থেকে বেরিয়ে আসলো। নীলার কপালে মুখে ততক্ষণে বিন্দু বিন্দু ঘামের কণা দেখা যাচ্ছে। আজকাল মেয়েটা অল্পতেই হাঁপিয়ে যায়, কিন্তু বলার সময় এমন একটা ভাব করবে যেন তার কাছে এসব 1-2 এর ব্যাপার। নীলার পায়ের গতিও ততক্ষণে কমে এসেছে। সাদিদ সেটা বুঝতে পেরে আলগোছে নীলার কাঁধে হাত রাখল। নীলার এতক্ষণ এনার্জি লেভেল হাই থাকলেও এবার জিরোতে এসে থেমেছে। সাদিদ আদুরে স্বরে বলে উঠল, আমার পাখিটার কষ্ট হচ্ছে? না। নীলার দুর্বল কণ্ঠে মিথ্যা কথা শুনে সাদিদ চোখ রাঙালো। মুহূর্তে নীলা ধরা পড়ে গেছে বলে মাথা নিচু করলো আর মিনমিনিয়ে বলল, একটু হচ্ছে, বেশি না। আপনি আবার এই জন্য ধমকাধমকি শুরু করবেন নাকি? কেন করবো রে, অবশ্যই করা উচিত। আমার একটা কথা আজকাল তুমি শোনো, দেখেছো এখন কতটা দূরে এসে ক্লান্ত হয়ে পড়েছো। নীলা আর উত্তর দিল না। শরীরটা সত্যি ভীষণ ক্লান্ত লাগছে। সে উঁচু পেটটা ধরে ধীরে ধীরে রাস্তার পাশে ফুটপাতেই বসে পড়ল। সাদিদ মুহূর্তে সব কিছু ভুলে গিয়ে নীলাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ও কি পাখি আমার, খুব কষ্ট হচ্ছে, ডক্টর কাছে যাবো? না। নীলা দুর্বল গলায় মাথা নাড়িয়ে না করতে থাকলো। নীলার দুর্বলতার সাথে সাথে সাদিদের নিজের ভেতরকার অস্থিরতাটা ক্রমশ পাল্লা দিয়ে বাড়তে লাগলো। সে নিজেও নীলার পাশে বসে তার মাথাটা বুকে চেপে ধরল। এক হাতে আলতো করে জড়িয়ে নিয়ে ক্রমাগত মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নীলার হাঁসফাঁস লাগছে বিধায় সাদিদ নিজেই তার গলার স্কার্ফটা খুলে দিল। জ্যাকেটের উপরের দুটো বোতাম খুলে দিয়ে ক্রমাগত মুখের সাহায্যে ফুঁ দিয়ে নীলার চোখে মুখে বাতাস করতে লাগলো। পাখি, হ্যাঁ পাখি, এখনো খারাপ লাগছে? নীলা কোনো উত্তর দিতে পারবে না, শুধু সাদিদের বুকে মুখ গুজে ঘন ঘন শ্বাস টানতে লাগলো। নীলার নীরবতাটুকু যেন সাদিদকে এই মুহূর্তে পাগল করে তুলছে। তাই সে আবারও অস্থির কণ্ঠে বলতে লাগলো, একটু ছাড়ো তো যান, আমরা এখনই হসপিটাল যাব, সব ঠিক হয়ে যাবে, একদম ভয় পাবে না। নীলা এবার মৃদু স্বরে হেসে ফেলল। সে চোখ তুলে সাদিদের রক্তিম বুকটার দিকে নির্নিমেষ তাকিয়ে রইল। নীলাকে বলছে ভয় না পেতে, অথচ সাদিদকে এই মুহূর্তে কেউ দেখলে নির্দ্বিধায় বলে দিতে পারবে এই ছেলে নিজেই এখন ভয়ে জড়সড়। নীলাকে হাসতে দেখে সাদিদের কপাল কুঁচকে এলো। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে সে জানতে চাইল, হাসো কেন? আপনি এত ভালোবাসেন কেন? এটা আমার প্রশ্নের উত্তর নয়। তাহলে এটা আমারও প্রশ্নের উত্তর নয়। কথাটুকু শেষ করে একে অপরের দিকে খানিকক্ষণ চেয়ে থেকে দুজনেই এবার ফিক করে হেসে দিল। সাদিদ নীলার মাথাটা আবারও বুকে চেপে ধরে আলতো করে চুলে আঙুল চালিয়ে বলল, শরীরটা ভালো লাগছে এখন? একেবারে ঠিকঠাক। সাদিদ জোরপূর্বক হাসল। মেয়েটার একটু কষ্ট সাদিদের সহ্য হয় না। আর প্রেগনেন্সির এই সময়টাতে মেয়েটা কতটাই বা কষ্ট সহ্য করে যাচ্ছে। মায়েদের এই কষ্টটুকু কমানোর যদি কোনো রকম উপায় থাকতো, যদি পুরুষ তার শক্তির বলে অল্প একটু হলেও এই কষ্টের ভাগিদার হতে পারত, সাদিদের বড্ড জানতে ইচ্ছে করে, তাহলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? বাড়ির পার্কিং এরিয়াতে ড্রাইভার গাড়িটা পার্ক করতে শায়লা রহমান সহ নিধি আর বাকিরা হন্তদন্ত হয়ে ছুটে আসলো। শায়লা রহমান নীলার শরীরে আদুরে ভাবে হাত বুলিয়ে অস্থিরতা মিশ্রিত কণ্ঠে বলে উঠল, মা আমার খুব বেশি খারাপ লাগছে। সাদি, তুই এমন বোকার মতন কাজ কিভাবে করিস? হসপিটালে না নিয়ে বাড়িতে কেন নিয়ে এলি? ইস মা, আমি পুরোপুরি ঠিক আছি। আপনার ছেলেকে আমিই বলেছি বাড়িতে নিয়ে আসার জন্য। ওইসব হসপিটালে গেলে আমার আরো বেশি শরীর খারাপ লাগে। তুই বললেও কি শুনতে হবে? এমন ভাবসাব যেন তোর সব কথা সে শুনে। শায়লা রহমানের কথায় তীব্র রাগ। নীলা তাকে সযত্নে আগলে ধরে শান্ত করতে চাইল। মা, বললাম তো আমি ঠিক আছি, তাই এখন চিন্তা ছাড়ুন। শুধু শুধু আমাকে নিয়ে আপনাদের এত টেনশন আমার একটুও ভাল লাগে না। ঠাটিয়ে দিব এক থাপ্পড়। খুব বেশি বড় হয়ে গিয়েছো তাই না? তোমাদের নিয়ে টেনশন না করলে কি এলাকার বাকি ছেলেপুলেদের নিয়ে টেনশন করব? আচ্ছা, আমার ভুল হয়েছে, ইচ্ছে মতো বেশি বেশি টেনশন করবেন। এবার খুশি? নীলার দুষ্টুমি সরার কথা শুনে শায়লা রহমান তার কানের লতিতে আলতো করে টেনে দিল। নীলা খিলখিল করে হেসে উঠল, কিন্তু নিধি এসে সত্যি সত্যি মারল এক থাপ্পড়। নীলা পিঠে হাত বোলাতে বোলাতেই চোখ ছোট ছোট করে নিধির দিকে তাকালো।
সরি আপনি, খুব ইচ্ছে হয়েছিল তাই। সাদিদ এতক্ষণ নীরব ছিল, পাশে দাঁড়িয়ে মা ভাবির শাসনের আড়ালে যত্নটুকু মন দিয়ে দেখেছে। এখন নিধির কথায় সে নীলাকে নিয়ে রুমের দিকে গেল। রুমে এসে নীলা বাহিরের জামা কাপড় নিয়েই বিছানায় গা এলিয়ে দিয়েছে। সাদিদ বুকে হাত বেঁধে বিছানায় এলোমেলো হয়ে শুয়ে থাকা।